হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টের অ্যাকাউন্টিংয়ের জন্য চ্যাপ্টার 2 এবং ম্যানেজমেন্টের জন্য চ্যাপ্টার 12। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের লেকচার 2। আমরা 2 নাম্বার লেকচারে শুরুতে করব ফরম্যাট 4-এর বেসিক আলোচনা করব, এরপর আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। তো ফরম্যাট 4-এর টাইটেলটা ছিল কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এটা হচ্ছে আমাদের আজকে টপিকের মেন কথা, অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং। এই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং করার জন্য আমাদের শুরুতে 5টা ওয়ার্কিং করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং করার জন্য আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে বলো তো দেখি? 5টি। 5টা ওয়ার্কিং করতে হবে। এই একটা ওয়ার্কিং কম হবে না, বেশি হবে না, গুনে গুনে 5টা ওয়ার্কিং আমরা করব। এই 5টা ওয়ার্কিং আমি তোমাদের আগে বেসিক সহকারে বোঝাবো, এরপর অঙ্ক শুরু করব। তো শুরুতে যে 5টা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং নাম্বার 1, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের যে সূত্র সেটা কি 360 ডিভাইডেড বাই ডেজ। 360 মানে এক বছর সমান সমান 360 ধরবো, আর এই ডেজটা প্রশ্নে উল্লেখ থাকবে, আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের ওয়ার্কিং নাম্বার 1-এ আমরা কি বের করব একটু বলেন তো দেখি আমার সাথে সাথে? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যার সূত্র কি 360 ডিভাইড বাই ডেজ। 360 ডিভাইডেড বাই ডেজ। ওকে, এবার 2 নাম্বার ওয়ার্কিং আমরা করব এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল শর্টকাটে কিন্তু আমরা এআর বলছি, হ্যাঁ, এআর যে কথা, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল আপনারা পুরোটাই লিখতে পারেন। অ্যান্ড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র হচ্ছে 2টা, একটা এই বড় সূত্র, আরেকটা হচ্ছে ছোটটা। আমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র মনে রাখবো। তো প্রথম সূত্র হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থের টাকাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করব, অর্থাৎ ওই যে 1 নম্বর ওয়ার্কিং এ যে মানটা পাইছি ওই মানটা দ্বারা ভাগ করব, আর ইনটু 1 বছর সমান সমান কয় মাস বলেন তো দেখি? 12 মাস। 12 দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে প্রথম সূত্রে কি অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থের টাকারে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করে 12 দ্বারা কি করব? গুণ করব। আর 2 নম্বর সূত্র হচ্ছে ক্রেডিট সেলস রে 1 বছর সমান সমান কত দিন আমরা ধরি অঙ্কের জন্য? 360 360। তাহলে ক্রেডিট সেলসে 360 দ্বারা ভাগ করব, ইনটু দিতে হবে ডেজ। এই ডেজ মানে ওই যে 1 নম্বর ওয়ার্কিং এর জন্য যে ডেজ, ওই ডেজ আর এই ডেজটা কি একই জিনিস। আর এটা প্রশ্নে উল্লেখ থাকবে 90 দিন, 70 দিন, 60 দিন, 120 দিন, এরকম লেখা থাকবে। আর প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে ক্রেডিট সেলসের মান দেওয়া থাকবে তখন আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। যখন প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দেওয়া থাকবে তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে প্রথম সূত্রটা কখন অ্যাপ্লাই করব বলো তো দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দেওয়া থাকলে। অ্যাকাউন্ট রিসিভেবল টাকা যদি দেওয়া থাকে তখন। আর 2 নাম্বারটা ক্রেডিট সেলস দেওয়া থাকলে। ক্রেডিট সেলস দেওয়া থাকলে। গুড। এরপরে 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। মনে রাখতে হবে আমাদের প্রশ্নে যত রকম পার্সেন্টেজ দেওয়া থাকে ওই পার্সেন্টেজ সাধারণত দেওয়া থাকে 1 বছরের জন্য। কয় বছরের জন্য? 1 বছর। এখন আমাদের অঙ্ক যদি 30 দিনে থাকে তাহলে অঙ্ক কি আর 1 বছর নাকি 1 মাসের? 1 মাসে। 1 মাসের। 30 দিন থাকতে পারে, 60 দিন থাকতে পারে, 90 দিন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সুদের হার যেহেতু 1 বছর থাকে, অঙ্ক যদি আমাদের 2 মাসে হয় তা তো 1 বছর রেট দিয়ে করলে কাজ হবে না, আমাদের কি করতে হবে? 1 বছর রেটকে 2 মাসে কনভার্ট করতে হবে। এই যে কনভার্টটা আমরা করব এটাই বলা হবে কি পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট। মানে হচ্ছে অঙ্কটা যত দিনের ইন্টারেস্ট রেটকে আমরা তত দিনে কনভার্ট করে নিব, এটাকে বলা হবে কি পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট, যার সূত্র কি ইন্টারেস্ট রেট ভাগ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা ওয়ার্কিং 1 এ বের করব নাকি 2 এ বের করব? 2 2 এ। রাইট? স্যার একে বের করুন। ও অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা বের করবে 1 এ। তাহলে ইন্টারেস্ট রেটে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা কি করব? আমরা ভাগ করব। ইন্টারেস্ট রেটটা প্রশ্নে দেওয়া থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ বের করব। এই হচ্ছে 3টা ওয়ার্কিং। তাহলে প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, 2 নাম্বারটা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, 3 নাম্বারটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট, 4 নাম্বার ওয়ার্কিং হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স।
যেটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে এনপিএ, নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এই নিট পিরিয়ডিক অ্যাডভান্স করার জন্য আমাদের শুরুতেই দিতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভ। বলতো এভারেজ অ্যাকাউন্ট রিসিভ ওয়ার্কিং একই করবো না দুয়ে বের করবো? দুইয়ে দুইয়ে দুয়ে বের করবো। এখান থেকে আমরা চোখ বুঝে দুইটা জিনিস বাদ দিব, এক রিজার্ভ, দুই কমিশন। এই কমিশনের পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে, রিজার্ভের পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে না। এন্ড প্রশ্ন হচ্ছে যে ভাই যদি স্যার আমাদের যদি রিজার্ভ যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে রিজার্ভ বের করব? সেক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা আপনারা খাতার মধ্যে লিখে রাখেন। হ্যাঁ, লিখে রাখেন ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলা হচ্ছে 100%। তাহলে সূত্রটা কি দাঁড়ালো বলো দেখি? ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলা কত পার্সেন্ট বলেন তো দেখি? এখন মনে করো এই ফেস ভ্যালু প্রশ্নে দিয়ে আছে 80%, তাহলে এই রিজার্ভটা কত পার্সেন্ট হবে? 20%। আবার এই ফেস ভ্যালু দিয়ে আছে 70%, তাহলে ওই রিজার্ভটা কত পার্সেন্ট হবে? 30%। তাহলে মনে রাখবেন সবসময় প্রশ্নে এই ফেস ভ্যালুর পার্সেন্টেজটা দেওয়া থাকবে, রিজার্ভটা আমরা কি করব একসাথে ওইটা বাদ দিলে আমরা রিজার্ভের পার্সেন্টেজ পাবো। মনে থাকবে সবার? জি স্যার। তাহলে মনে রাখেন ফেস ভ্যালু প্লাস রিজার্ভ দুইটা মিলে হচ্ছে 100%। ওকে, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভ থেকে রিজার্ভ এবং কমিশন দুইটি আমরা বাদ দিব। বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে অ্যাডভান্স। কি পাবো বলো দেখি? অ্যাডভান্স। এই অ্যাডভান্স থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট মানে এই যে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট আমরা যেটা বের করব, এই পার্সেন্টেজটা আমরা এই অ্যাডভান্সের টাকার উপর ধরবো, যা বের হবে সেটা আমরা এখানে দিব। অ্যাডভান্স থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাবো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে নিট পিরিয়ডিক অ্যাডভান্স করার জন্য আমাদের এভারেজ অ্যাকাউন্ট রিসিভ টাকার সাথে টোটাল কয়টা জিনিস বাদ দিতে হবে? কমিশন। টোটাল কয়টা জিনিস বাদ দিব আমরা? রিজার্ভ, কমিশন, ইন্টারেস্ট, তিনটা। ওকে, তিনটা, রিজার্ভ, কমিশন এবং ইন্টারেস্ট। মনে রাখেন কিন্তু। হ্যাঁ, তাহলে নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স আমরা পড়লাম। এরপরে আমাদের পড়তে হবে নিট পিরিয়ডিক্যাল কস্ট, যেটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে এনপিসি। নিট পিরিয়ডিক্যাল কস্ট বের করার জন্য এই নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের যে কমিশনের টাকা পাবো এবং যে ইন্টারেস্টের যে টাকা পাবো, এই টাকা এখানেও যা এখানে হুবহুব একই টাকা, এখানে আমরা বিয়োগ করব, বাট এখানে আমরা দুইটা কি করব? যোগ করব। তাহলে এই 4 নাম্বার ওয়ার্কিং এ যে কমিশন এবং ইন্টারেস্ট পাবো সেটা 5 নাম্বার ওয়ার্কিং ক্ষেত্রে আমরা কি করব বলো দেখি? যোগ করব। মনে থাকবে? জি। এবং এখান থেকে আমরা বাদ দিব দুইটা জিনিস, কমিশন এবং ইন্টারেস্ট যোগ করে যে টাকা হবে টাকা থেকে আমরা বাদ দিব দুইটা, এক ব্যাড ডেট যেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি, দুই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটাকে বলা হয় প্রশাসনিক খরচ। এন্ড ব্যাড ডেট এটা আমাদের পার্সেন্টেজটা প্রশ্নে দেয়া থাকবে। ব্যাড ডেটের পার্সেন্টেজ কোথায় থাকবে বলো দেখি? প্রশ্নে দেয়া থাকবে। এন্ড ব্যাড ডেটটা কার উপর ধরতে হবে? ব্যাড ডেটটা অবশ্যই ধরতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভ। এখানে লিখে দিছি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ধরতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সম্পর্কে আমাদের এখানে যে প্রশ্নের যে সূত্র দেওয়া আছে এই সূত্রটা আপাতত আপনাদের পড়ার কোনো দরকার নাই। শুধু মনে রাখেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যত দিনের অঙ্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমাদের ঠিক তত দিনই দিতে হবে। অর্থাৎ অঙ্ক যদি 2 মাসে থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কয় মাসে দিব বলো দেখি? 2 মাসের। 2 মাসেরই দিব। তাহলে নিট পিরিয়ডিক্যাল কস্ট বের করার ক্ষেত্রে আমাদের কমিশন এবং ইন্টারেস্টের যোগফল থেকে কয়টা দিন বাদ দিব? দুইটা। কি কি? ব্যাড ডেট এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আপনার কথা শোনাই যাচ্ছে না। এই তোমরা কি সবাই শুনতেছো? ওবাদে জি স্যার। তোমার নেট সমস্যা, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো। হ্যাঁ ম্যাডাম, ওকে। বাদ বাকি সবাই কি আমার কথা ক্লিয়ার? জি। ওকে, এবার ব্যাড ডেট এক্সপেন্সটা আমরা কার উপর ধরব বলো তো দেখি? এভারেজ এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল।
আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা অঙ্ক যত দিনে ঠিক ওই কয় মাসেরই টাকা আমাদের দিব। ওকে, তাহলে ওই দুইটার যোগফল থেকে এই দুইটার যোগফল বাদ দিলেই আমরা কি পাবো? নেট পিরিয়ডিক্যাল কস্ট পাবো। তাহলে আমাদের এই 5টা ওয়ার্কিং তোমাকে করে এরপরে অ্যাকাউন্টস ফ্যাক্টরিং এর সেই ইআই এর সূত্র সবার জন্য সার্বজনীন সূত্র 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আর এখানে আর মানে কি? এই যে আর মানে কি? আর হচ্ছে নিট পিরিয়ডিক্যাল কস্ট রে নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স আমরা কি করব বলো দেখি? ভাগ করব। মনে রাখবেন, একটু শর্টকাট বলে দেই, সেটা হচ্ছে নিট পিরিয়ডিক্যাল কস্টের টাকাটা সব সময় নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্সের থেকে কম হবে, অর্থাৎ অ্যাডভান্সের টাকাটা বড় হবে আর এই কস্টের টাকাটা কি হবে? ছোট হবে। মনে থাকবে? জি স্যার। আমরা সব সময় ছোট টাকাকে বড় টাকা দ্বারা কি করব? ভাগ করব। তাহলে বলো তো দেখি, আর বের করার সূত্র আমরা কি পড়লাম তাহলে? নেট পিরিয়ডিক্যাল কস্ট ডিভাইড বাই নেট পিরিয়ড অ্যাডভান্স। নিট period পিরিয়ড advance। অ্যাডভান্স। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এন হচ্ছে আমরা 1 নাম্বার ওয়ার্কিং এ বের করেছিলাম অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার বের করার যে সূত্র পড়ছিলাম, এই এন বের করার সূত্রটা সেম। 360 ডিভাইডেড বাই কি বলো দেখি? ডেজ। 360 বাই ডেজ। ওকে, তাহলে আর এবং এন, দেখো এই আর এর মান বের করার জন্য আমাদের এই 4 এবং 5 নাম্বার ওয়ার্কিং লাগে, আর 4 এবং 5 নাম্বার ওয়ার্কিং করার জন্য আমাদের ওয়ার্কিং 1, 2 এবং 3 লাগবে। তার মানে প্রত্যেকটা ওয়ার্কিং একটা আরেকটার সাথে একদম ডাইরেক্ট জড়িত, একটা ছাড়া একটা বের করতে পারবেন না। তাহলে আমরা এখান থেকে পড়ে নিলাম অ্যাকাউন্ট রিসিভ ফ্যাক্টরিং এর জন্য তাহলে আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে? 5টা। বলেন তো দেখি 5টা ওয়ার্কিং কি কি? অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট, নেট পিরিয়ড অ্যাডভান্স। নেট পিরিয়ড অ্যাডভান্স থেকে রিজার্ভ, কমিশন, ইন্টারেস্ট 3টা বাদ দিলে বের হবে নেট পিরিয়ডিক অ্যাডভান্স। সূত্র বলার দরকার নেই, জাস্ট ওয়ার্কিং যে 5টা ওয়ার্কিং এর কথা বলবো। অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট, নিট পিরিয়ডিক অ্যাডভান্স, নিট পিরিয়ডিক কি কস্ট, এই 5টা ওয়ার্কিং। ঠিক আছে? আর কোন ওয়ার্কিং এ কি আসে এগুলো আমি আপনাদের বিস্তারিত বলে দিছি। আশা করি যখন অঙ্ক করব তখন আপনারা আপনাদের সূত্র বলবেন, এরপর আমি সূত্রেতে মান বসিয়ে দিব। হ্যাঁ, এখন আসেন তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। গত ক্লাসে আমরা প্রবলেম 1 করাই নাই, কারণ কি? কারণ এখানে আমাদের 3 নম্বরের ফ্যাক্টরিংটা ছিল, যেহেতু ফ্যাক্টরিং করাই নাই এর জন্য 1 নম্বরটা করাই নাই। আজকে যেহেতু আমরা ফ্যাক্টরিং করাইলাম তার মানে আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। মূলত আজকে থেকে আমরা সবকিছু সিরিয়ালি করব। তাহলে 1 নম্বর অঙ্কটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্সিতে আসছিল। মানে কয় মার্কের বলতো? 4 মার্ক নাকি 10 মার্কের? 10 মার্কের। প্রশ্নটা কি বলা আছে আমরা একটু ভালো করে সবাই খেয়াল করব। লেখা আছে কোম্পানি নিড 80,000 টাকা টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ইট হ্যাজ 3 অল্টারনেটিভ সোর্স। প্রশ্ন হচ্ছে কার্যকরী মূলধনের জন্য কোম্পানি 80,000 টাকা প্রয়োজন, এর জন্য 3টা পদ্ধতি আছে, সোর্স আছে। প্রথম সোর্সটা পড়ে 3 এর 30 নিট 90, এইটুকু কন্ডিশন দেখে আপনি কি কমার্শিয়াল পেপার মনে হয়, ব্যাংক লোন মনে হয় নাকি ট্রেড ক্রেডিট মনে হয়? বলেন যে দেখি। কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের জন্য আমাদের 3টা মান লাগবে, সিডিআর, সিপি এবং ডিপি। বলেন কি কি মান, কোনটা কি কি মান? CR 3 আর সিপি 90, ডিপি 30। গুড। এখন আমরা তাহলে এটার জন্য কাজ করব। দেখেন আপনারা এই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা একটু বলেন তো দেখি। জি স্যার। এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা করে সলিউশন পিডিএফ তোমাদের দিয়ে দিব পেড ব্যাচ গ্রুপে। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কেরই সমাধান থাকবে এখানে। তাহলে আমরা শুরুতেই আমরা 1 নাম্বার ইসের জন্য আমরা 1 নাম্বার ওয়ার্কিং 1 নাম্বার আইটেমের জন্য আমরা ট্রেড ক্রেডিটের জন্য আমরা কি লিখব? ক্যালকুলেশন অফ কস্ট অফ কি ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিটের সূত্রটা আমরা জানি ইআইআর সমান সমান 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইনটু কি বলো দেখি? 100। এখন এখানে আর বের করার সূত্র একটু বলেন যে দেখি। আর হচ্ছে 300, আর হচ্ছে ডিআর বাই 100 মাইনাস সিডিআর।
সিডিআর ডিভাইডেড বাই 100 মানে সিডিআর। আমাদের প্রশ্নের মধ্যে সিডিআরটা কত বলো তো দেখি। 3 CDR 3, তাহলে আমরা এখানে লিখছি উপরে 3 নিচে 100 মাইনাস 3, তাহলে 100 থেকে 3 বাদে থাকে 97, তাহলে 3 এর 97 দ্বারা যদি ভাগ করি 0.0309। আর এই মানটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার এবার জি স্যার। n বের করার সূত্র জানি 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। বলেন তো এখানে সিপি আর ডিপি কত? সিপি 90, 90 30। ওকে, তাহলে উপর 360, 90 থেকে 30 বাদ দিয়ে থাকে 360 এর 60 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে আর এবং এন দুটো কি ক্লিয়ার? জি স্যার। এখন মান বসেছি 1 প্লাস আর এর মান পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 100, ক্যালকুলেশন করে 20.03% পাবো। পারবো তাহলে এক নম্বরটা? জি স্যার। ওকে, এবার আমরা দুই নাম্বারটা আসি। দুই নাম্বারটা পুরোটা পড়েন, পুরোটা পড়ার পর বলেন তো কমার্শিয়াল পেপার না ব্যাংক লোনের অঙ্ক এটা? ব্যাংক লোন। এখন ব্যাংক লোনের সূত্র তো 3টা বলেছি, এই অঙ্কের জন্য কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার সূত্র কি? 1 নম্বরের সূত্রটা বলেন। 1/p minus cb into x. ওকে, এখান থেকে সিবির সাথে আই বাদ যায়, ওই আইটেমটা কি এখানে বাদ দিব না দিব না? দিব না। দিব না। গুড। আই এবং সিবি কোন টাকার উপর আমরা ধরি? Interest paid in advance by discount basis. আমি বলছি Principal. আই এবং সিবি টাকা যে বের করি, দুইটা পার্সেন্ট আমরা কোন টাকার উপর ধরি? Principal amount তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত দিয়ে আছে? 10 লাখ। 1 লাখ টাকা দিয়ে আছে। ইন্টারেস্ট রেট দিয়ে আছে 13% এন্ড কম্পেনসেটিং ব্যালেন্স দিয়ে আছে কয় পার্সেন্ট? 20 20%। তাহলে আমরা এখানে সূত্র লিখছি, এখানে হিয়ারটা পি সমান সমান 1 লাখ, আই সমান সমান 1 লাখের 13% মানে 13,000, আর সিবি 1 লাখের 20% মানে 20,000। তাহলে 13,000, 20,000 এবং 1 লাখ, পি, আই এবং সিবি তিনটা মান আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার এখন আমরা মান বসাবো, উপরে আই এর মান 13, নিচে পি এর মান 1 লাখ, সিবির মান 20,000, উপরে তাহলে দুইটা বিয়োগফল 80, তাহলে 13,000 ভাগ 80,000 ইন্টু 100 16.25%। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে 1 এবং 2 আমরা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আমরা 3 নাম্বার ফ্যাক্টরিং, যেটা আজকে আমরা ক্লাসে পড়লাম, আমি এটা পুরাটাকে পড়াবো, এরপর অঙ্ক শুরু করব। এই পড়ানোর সময় কোনটা কার মান এটা আপনাদের বলতে হবে। তাহলে প্রথম লেখা আছে এ ফ্যাক্টরিং উইল বাই দ্য কোম্পানি রিসিভেবল। কোম্পানি রিসিভেবল মানে অ্যাকাউন্ট রিসিভেবল মানটা 1 লাখ টাকা পার মান্থের টাকা দিয়ে আছে। তাহলে আমরা বলছিলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র কয়টা বলছিলাম বলেন তো দেখি? 5টা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র কয়টা বলছিলাম? 2টা। একটা অ্যাকাউন্ট রিসিভেবল মান দেওয়া থাকে, একটা ক্রেডিট রিসিভেবল দেওয়া থাকে। তা আমাদের প্রশ্নে এইখানে দিয়ে আছে অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা পার মান্থ, তাহলে 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব নাকি 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব বলো দেখি? 1 নাম্বার। 1 নাম্বার সূত্র। হুইচ হ্যাজ অন এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন। ওই যে ড্রেসের মানটা আমাদের কত দিয়ে আছে বলো দেখি? 60 দিয়ে আছে, মনে রাখেন। দ্য ফ্যাক্টর হুইল চার্জ 2% কমিশন, তাহলে কমিশনের রেট কত পার্সেন্ট? 2%। বলছে দ্য ফ্যাক্টরিং উইল অ্যাডভান্স আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, তাহলে ফেস ভ্যালু পার্সেন্ট দিয়ে আছে 80%। তার মানে জানি ফেস ভ্যালুর সাথে কার সম্পর্ক বলো তো দেখি? ফেস ভ্যালু পার্সেন্টের সাথে কার সম্পর্ক? রিজার্ভ রিজার্ভ। তাহলে ফেস ভ্যালু যদি 80% হয়, রিজার্ভ কত পার্সেন্ট? 20%। 20%। অফ দ্য রিসিভেবল অ্যাট 12% অন অ্যান অ্যানুয়াল বেসিস, তো বাৎসরিক 12% হারে তারা কি দেয়? সুদ দেয়। এই যে ইন্টারেস্ট রেট 12% দিয়ে আছে অ্যানুয়ালি, অর্থাৎ 1 বছরের সুদ দিয়ে আছে 12%। বাট আমাদের অঙ্কটা কয় মাসের বলেন যদি কি? 60 দিন দিয়ে আছে। 1 মাসের। হ্যাট, 2 মাসের। 2 মাস। তাহলে এটা 2 দিয়ে মাসের। আছে 1 বছরের, আর আমাদের অঙ্ক হচ্ছে 2 মাসের। তাহলে কি 12% কাজ করতে পারবো? না। না।
এর জন্য আমরা কি করব 3 নাম্বার ওয়ার্কিং পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট আমরা বের করব এবার প্রশ্ন বলছে ইট ইজ হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দ্য ফ্যাক্টরিং সার্ভিস উইল সেভ দ্য কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1000 টাকা পার মান্থ তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যে কথা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একই কথা 1000 টাকা পার মান্থে দিয়েছে তাহলে 1000 টাকা যদি এক মাসে হয় আমাদের অঙ্কটা কয় মাসের এক মাসের আবার এক মাসে থাপ্পাম 2 মাসের 60 দিন দিয়ে আছে বারবার এক মাস কথা বলতেছে অঙ্কটা কয় মাসের বলো দেখি 2 মাস 2 মাসের অঙ্ক আর এই 1000 টাকা এক মাসে তাহলে 1000 যদি এক মাসে হয় 2 মাসে কত হবে 2000 2000 টাকা এন্ড বলছে 1% ব্যাড ডেট এক্সপেন্স ব্যাড ডেট এক্সপেন্স দিয়ে আছে কয় পার্সেন্ট 1% তাহলে বলো তো ব্যাড ডেট এক্সপেন্সটা আমরা কোন টাকার উপর ধরি বলছিলাম average account receivable গুড তাহলে আমাদের এ টু জেড পুরাটাই শেষ এখন আমরা অঙ্ক শুরু করব প্রথমে কয়টা ওয়ার্কিং করব প্রথমে 3টা প্রথমে 3টা না না ফ্যাক্টরিং এর জন্য প্রথমে ওয়ার্কিং করি আমরা 5টা 5টা ওয়ার্কিং উল্টা পাল্টা অ্যানসার করো কেন ফ্যাক্টরির জন্য কয়টা ওয়ার্কিং 5টা ওয়ার্কিং তাহলে আমরা প্রথম ওয়ার্কিংটা করি কার জন্য বলো দেখি account receivable turnover যার সূত্র 360 by days তাহলে 360 তো 60 আর ডেজ আমাদের প্রশ্নে কয় দিন দিয়ে আছে 60 দিন তাহলে 360 কে 60 দ্বারা ভাগ করলে কি পাবো আমরা সময় সময় পাবো তাহলে এই যে সমাধানে লিখি ওয়ার্কিং এক অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 360 কে 60 দ্বারা ভাগ করে 6 টাইম পাইছি এক নাম্বার ওয়ার্কিং কি আমরা সবাই ক্লিয়ার জি স্যার ওকে দুই নাম্বার ওয়ার্কিং আমরা কার জন্য করি বলো তো দেখি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এর সূত্র হচ্ছে দুইটা যখন দেনাদার থাকবে তখন প্রথমটা যখন ক্রেডিট সেলস হবে তখন দ্বিতীয়টা আমাদের প্রশ্নে 1 লাখ টাকা দিয়ে আছে এটা ক্রেডিট সেলস মান নাকি অ্যাকাউন্ট রিসিভেবল মান অ্যাকাউন্ট রিসিভেবল account receivable অ্যাকাউন্ট রিসিভেবল সাথে সূত্রটা কি অ্যাকাউন্ট রিসিভেবল কি দ্বারা ভাগ করব বলো দেখি 6 দ্বারা ভাগ করব 6 দ্বারা গুণ করব কি কারণটা 6 বলে কথা আমি 6 কথা আমরা কোথায় বললাম সূত্র বলো account receivable ভাগ টাইম অ্যাকাউন্ট ইনটু রিসিভেবল টাইম অনজন বলো তো দেখি আর ভুল হইছে পরে একটা বলার একটা তাহলে কেমন দেব এভারেজ দিয়ে এভারেজ থেকে স্যার ওই অ্যাকাউন্ট রিসিভেবল বাক বিয়োগ আচ্ছা তেও তোমাদের বলতে হবে না হ্যাঁ আমি বলতেছি অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাকে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করব তাহলে কয় দ্বারা গুণ করব 12 দ্বারা গুণ করব এই সূত্রটা একটু আগে দেখাইলাম মানে এখনই তোমরা ভুলে যেতেছো তাহলে পরীক্ষায় তোমরা কি করবা খুবই হতাশ কথা তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কত দিয়ে আছে বলো তো দেখি 1 লাখ 1 লাখ আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমরা বের করলাম কত 6 টাইম 6 তাহলে 1 লাখকে 6 দ্বারা ভাগ আর 1 বছর সমান কয় মাস 12 মাস তাহলে 12 দ্বারা গুণ করব পাবো 2 লাখ টাকা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কি বুঝতে পারছেন জি স্যার তাহলে সূত্রটা কি দাঁড়াইলো আমি আবার গুণে করে দিতেছি অ্যাকাউন্ট রিসিভেবল পার মান্থ ভাগ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ইনটু 12 কি 1 বছর সমান 12 মাস এবার বলো তো দেখি 3 নাম্বার ওয়ার্কিংটা আমরা করি কার জন্য periodical interest rate যার সূত্র কি ইন্টারেস্ট রেটটা কি দ্বারা ভাগ করব অ্যাকাউন্ট রিসিভেবল বলো ইন্টারেস্ট রেটটা কি দ্বারা ভাগ মনে নাই স্যার তোমাদের পরে লাভ কি ভাই পড়াই হানিমুনে থাকে না অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার তাহলে ইন্টারেস্ট রেট আমাদের প্রশ্নে ছিল 12% যখন পড়া এগুলা খাতার মধ্যে লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে মনে থাকবে তাহলে পিরিয়ডিক্যাল ইন্টারেস্টের সূত্র হচ্ছে ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার তো ইন্টারেস্ট রেট আমাদের প্রশ্নে ছিল 12 আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করছে হচ্ছে 6 তাহলে 12 রে 6 দ্বারা ভাগ করলে কয় পার্সেন্ট হলো
2%। 2%। তাহলে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট আমরা সবাই ক্লিয়ার তো? এগুলো স্যার সবগুলো আরেকবার যদি বলেন। কমন থাকে তাহলে এগুলা ক্লাস করা না করা কি কথা, এর জন্য ক্লাসগুলি ভালো করে করতে হবে। এবার 4 নম্বর স্যার পয়েন্টে চলে যাব। রেকর্ড দিয়ে আছে, আবার দেখে নিবা। হ্যাঁ, নিট পিরিয়ডিক অ্যাডভান্স, যেহেতু তোমাদের সূত্র মনে নাই তার মানে বুঝিয়ে লাভ নাই। নিট পিরিয়ডিক অ্যাডভান্স এটা বের করার জন্য প্রথমে আমরা দেই হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমরা টোটাল কয়টা জিনিস বাদ দিই বলতে পারবা কেউ? রিজার্ভ, কমিশন, রিজার্ভ, কমিশন, ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট। গুড। এখন আসি প্রথমে রিজার্ভ। ফেসবুকও দিয়ে আছে 80%, রিজার্ভ কয় পার্সেন্ট? 20%। রিজার্ভ 20%। 20%। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 2 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 2 লাখ টাকা। তাহলে আমরা এখানে দিছি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 2 লাখ। রিজার্ভ 2 লাখ টাকার 20% হচ্ছে 40,000 টাকা। এখান থেকে কমিশন, কমিশন আমাদের প্রশ্নে কত পার্সেন্ট দিয়ে আছে বলো তো দেখি? 2%। 2% দিয়ে আছে। তাহলে 2 লাখ টাকার 2% হচ্ছে 4,000 টাকা। তাহলে 2 লাখ থেকে 40 এবং 4,000 যদি বাদ দেয় তাহলে অ্যাডভান্স পাবো 1,56,000 টাকা। ঠিক আছে? অ্যাডভান্স মতো সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, অ্যাডভান্স থেকে বাদ দিব ইন্টারেস্ট। তাহলে অ্যাডভান্সের টাকা বের করছি 1,56,000, এখান থেকে আমরা গুণ করব ইন্টারেস্ট। আমাদের প্রশ্নে ইন্টারেস্ট ছিল 12%, বাট পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট আমরা কত পার্সেন্ট বের করছি? 2%। এই পিরিয়ডিক ইন্টারেস্ট মানে আমাদের অঙ্ক জানি কয় মাসে ছিল? 2 মাসের। তাহলে সুদ কয় মাসে লাগবে? 2 মাসে। এই যে 2% হচ্ছে 2 মাসের সুদ। তাহলে 1,56,000 এর 2% 3,120 টাকা। এই দুইটা বিয়োগ করলে নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স মানে 1,52,880 টাকা। এটা একটু ভালো করে দেখেন, নিট পিরিয়ডিক অ্যাডভান্স আপনারা সবাই ক্লিয়ার কিনা? না স্যার। কারো কোনো সমস্যা আছে? জি স্যার। বলেন। নিট পিরিয়ডিক্যাল অ্যাডভান্স স্যার একবার বলতে স্যার। বুঝি নাই? স্যার মাইনাস ইন্টারেস্ট স্যার, এটা স্যার এটার মধ্যে স্যার ওই টাকাটা কেমন অ্যাডভান্সের টাকা কেন আসলো? অ্যাডভান্সের টাকাই তো দিতে হবে, আমরা তো সূত্র লিখেই দিয়েছিলাম। রিজার্ভ এবং কমিশন অ্যাডভান্স ধরতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপর, আর ইন্টারেস্ট ধরতে হবে অ্যাডভান্সের উপরে। তাহলে এই অ্যাডভান্সের উপর যদি না ধরি তাহলে অ্যাডভান্সের টাকাটা বের করার কোনো প্রয়োজন আসলো না, একবারে 2 লাখ থেকে সবগুলো বাদ দিতাম। ঠিক আছে? এটা আমাদের এখানে জি লেখা ছিল এই তিনটার যোগফল অ্যাডভান্স, এরপর ইন্টারেস্ট মানে অ্যাডভান্স ইনটু পার্সেন্টেজ মানে ইন্টারেস্ট রেট ছিল। ঠিক আছে? ইন্টারেস্ট ধরতে হবে অ্যাডভান্সের টাকার উপর, আর রিজার্ভ এবং কমিশন ধরতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল উপরে। ঠিক আছে ম্যাডাম? জি স্যার বুঝছি এখন। এইবার এরকম ভাবে দুইটা অঙ্ক আপনি হাতে কলমে করবেন, দেখবেন যে এই স্টেপগুলো আপনার অটোমেটিক মনে থাকবে। মানে প্রথম করতেছেন তো এর জন্য একটু এই স্টেপগুলো মনে রাখা একটু হিমশিম খাইতেছেন। ওকে, যাই হোক, 4-5 নম্বর ওয়ার্কিং আমরা করব নিট পিরিয়ডিক কস্ট। তাহলে নিট পিরিয়ডিক্যাল কস্টের ক্ষেত্রে এখান থেকে কয়টা কস্ট আসবে একটু বলো তো দেখি, মনে আছে কিনা? তিনটা কমিশন, কস্ট। কি কি? কমিশন আর রিজার্ভ, কমিশন, ইন্টারেস্ট। গুড। তাহলে কমিশন বের করছি 4,000 টাকা, আর ইন্টারেস্ট কত বের করলাম বলো তো দেখি? ইন্টারেস্ট 3,120। তাহলে আমরা লিখছি নিট পিরিয়ডিক কস্ট। তাহলে কমিশন 4,000, ইন্টারেস্ট 3,120, দুইটা মিলা হচ্ছে 7,120। এখান থেকে আমরা বাদ দিব দুইটা। কি কি বাদ দিব একটু বলেন? দুইটা জিনিস বাদ দিব, কি কি? ব্যাড ডেট এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। গুড। এই যে 1% ব্যাড ডেট এক্সপেন্স দেয়া ছিল, তাহলে 1% ব্যাড ডেট, ব্যাড ডেট এক্সপেন্সটা আমরা কার উপর ধরি? অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট এভারেজ রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বের করছিলাম 2 লাখ টাকা, ঠিক না? 2 নাম্বার ওয়ার্কিং এ। তাহলে যে 2 লাখ টাকার উপর ব্যাড ডেটের পার্সেন্ট ছিল কয় পার্সেন্ট? 1%। 2,000 টাকা। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের প্রশ্নে ছিল 1,000 টাকা পার মান্থে। অঙ্কটা কয় মাসের? 2 মাসে।
2 মাসে, তাহলে কত হবে? 1 মাসে 1000, 2 মাসে কত? 2000। 1000 তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1000 ইন্টু 2 মানে 2000 টাকা। তাহলে 7120 থেকে এই দুইটার যোগফল 4000 বাদ দিলে আমাদের নিট পিরিয়ড কস্ট পাইলাম 3120। নিট পিরিয়ড কস্ট সম্পর্কে প্রশ্ন থাকলে বলেন। ক্লিয়ার নিট পিরিয়ড কস্ট? জি স্যার। ওকে, এখন আমাদের অ্যাকাউন্টস অফ ফ্যাক্টরিং এর জেনুইন যে সূত্র EIR সমান সমান 1 প্লাস r পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখানে আর বের করার সূত্র কি ছিল মনে আছে আপনাদের? নেট পিরিয়ডিক কস্ট ডিভাইড বাই নেট পিরিয়ডিক অ্যাডভান্স। নিট পিরিয়ডিক কস্ট আমরা 5 নম্বর ওয়ার্কিং এ বের করছি 3120, আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স বলেন তো আমরা কত বের করছি? 1,52,880। তাহলে 3120 1,52,880 দ্বারা ভাগ করলে 0.0204 পাবো। আর n বের করার সূত্র কি ছিল? মনে আছে? 360 বাই ডেজ, 360 বাই ডেজ দিয়ে আমরা ওয়ার্কিং একে বের করছিলাম, তাই না? ওয়ার্কিং একে আমরা কত বের করছিলাম? 6। 6। তাহলে আমরা এখানে মান বসাইলাম 1 প্লাস আর এর মান 0.0204 পাওয়ার n এর মান হচ্ছে 6 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। এটা ক্যালকুলেশন করলে মান পাবো 12.88%। EIR এর মধ্যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কথা বলতে পারেন। স্যার আবার একটু বুঝিয়ে দেন। আবার কি বলবো বলেন? স্যার আর এর স্যার এখানে একটা স্যার বুঝতে পারছি না ভালো করে। আর বের আপনার তো সূত্র মনে নাই, তো সূত্র না মনে থাকলে আপনি বুঝবেন কেমনে? আর বের করার সূত্র কি বলেছিলাম? আর বের করার সূত্র স্যার বলেছি নিট পিরিয়ডিক কস্ট ডিভাইডেড নিট পিরিয়ডিক অ্যাডভান্স। ঠিক আছে, এটা সূত্র পড়াইছিলাম। আর নিট পিরিয়ডিক কস্ট আমি বের করছি কত? এই যে 3120 বের করছি। আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করছি কত? 1,52,000 কত? 800 কত? 80। তাহলে যে 3120 এ 1,52,880 দ্বারা যদি ভাগ করি মান পাবো 0.0204। তাহলে আমি আর এর মানটা বসাইছি। আর n এর বের করার সূত্র ছিল 360 ডিভাইডেড কি ডেজ, 360 ডিভাইডেড ডেজ। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা 1 নম্বর ওয়ার্কিং কত মান পাইছি? 6। তাহলে এখানে n এর মান হচ্ছে কত? 6। এখানে ক্যালকুলেশন করে 12.88। আগে আপনাদের এই তথ্যটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই যে এখানে যা লিখে দিছি এগুলাকে ভালো করে পড়তে হবে। এটা যদি পড়েন তাহলে এগুলা সব পারবেন। এর জন্য আমি আপনাদের প্রথমবার ঠান্ডা মাথায় আস্তে 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 বুঝাইছি। আপনারা যদি একটু চালাক হতেন তাহলে এগুলা সব কি করতেন? সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখতেন। বোকা তো আপনারা শুধু দেখেই গেছেন কিন্তু দেখেন নাই। এই ধরনের কাজগুলো যখন সূত্র পড়াই তখন কিন্তু সবকিছু আস্তে আস্তে বলি, যেন আপনারা সবাই লিখতে পারেন খাতার মধ্যে। শুধু যদি দেখেনি তাহলে আপনি মনে থাকবে না। ঠিক আছে? এর জন্য আপনাদের কাজ হলো প্রথমে এই 5টা ওয়ার্কিং ভালো করে আগে পড়বেন। এরপরে আমি যে অঙ্কটা করালাম এই অঙ্কটা এক নজর ভালো করে দেখবেন, তারপর হচ্ছে বাদ বাকিগুলি করবেন। এখন আমরা একটু কমেন্ট্রি খেতে আসি। তাহলে প্রথমটায় মান পাইছি 20.30, এরপরে 16.25, এরপরে 12.24। তাহলে আমাদের প্রশ্নে বলছে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ। তাহলে কোম্পানি কোনটা চুজ করবে? সবচেয়ে বড়টা না সবচেয়ে ছোটটা? ছোটটা। সবচেয়ে ছোট। ছোট। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 3 নাম্বারটা, এজন্য অল্টারনেটিভ 3 বেস্ট বিকজ ইট কস্ট লোয়ার দেন আদার, যেটা আমরা গত ক্লাসে বুঝলাম। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম 1 নাম্বার অঙ্কটা A to Z আমরা করে দিলাম। এন্ড হুবহুব আমাদের প্রবলেম 2 নাম্বার অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আমি আপনাদের পরে দিব। আপনারা সুন্দর করে বাসায় থেকে করে আপনাদের হোমওয়ার্কটা যার যার গ্রুপে সাবমিট করবেন। কথা বুঝতে পারছেন সবাই না? জি স্যার।
আসেন জি। প্রবলেম 2 নাম্বার, এই নাম্বারের জন্য এখানে বলে দিয়েছে ট্রেড ক্রেডিট 3 এর 30 নিট আসে। বলেন 3 কার মান? সিডিআর, সিডিআর, 30 ডিপি, ডিপি, 80 সিপি। 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 ব্যাংক লোনের কথা এখানে অঙ্কে বলে দিয়েছে, অন্য অঙ্কে নাও বলতে পারে। ব্যাংক লোন এখানে ঋণ করছে 1 লাখ টাকা, বলছে 1 লাখ টাকার 15%, এই 15% হচ্ছে ইন্টারেস্ট রেট। বলছে ডিসকাউন্ট বেসিস ইন্টারেস্ট, এই যে ডিসকাউন্ট বেসিস লেখা আছে, তার মানে অতিরিক্ত ভাবে একটা কি বাদ যাবে বলো দেখি? যদি মেথড এক হয় তাহলে অতিরিক্ত ভাবে কি বাদ যাবে সিবির সাথে? এ, ইন্টারেস্ট। মেথড যদি 3 হয় তাহলে এর সাথে কি বাদ যাবে? এই যে গুণ নাই, এন্ড এগুলো যদি গুণ না থাকে তাহলে তো আপনি অঙ্ক করতে পারবেন না। মেথড 3 হলে এর সাথে কি বাদ দেওয়া লাগে বলো দেখি? গুণ নাই, এর সাথে সি বাদ দিতে হয়। মানে এগুলো যদি গুণ না থাকে তাহলে তো অঙ্ক করে কোনো লাভ হবে না। আর প্রশ্ন বলছে এ 10% কম্পেনসেটিং ব্যালেন্স উইল রিকোয়ারমেন্ট, তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স আছে, ইন্টারেস্ট আছে, তাহলে বলেন যদি কি এই ব্যাংক লোনের কত নাম্বার মেথড আমরা অ্যাপ্লাই করব? 1 2 না 3? 1 নাম্বার। 1 নাম্বার। তার সূত্র কি? আই ডিভাইডেড বাই পি মাইনাস কি সিবি। এখন এই সিবির সাথে এই অঙ্কে আই কি বাদ দিব না দিব না? আই বাদ দিব। কেন? ওই যে ডিসকাউন্ট বেসিস লেখা আছে। তাহলে এই অঙ্কের জন্য সূত্র হবে আই ডিভাইডেড বাই পি মাইনাস সিবি মাইনাস আই ইন্টু কি 100। ঠিক আছে, বলো তো এই অঙ্কে পি কত? পি 1 লাখ। 1 লাখ। পি 1 লাখ, আই হবে 1 লাখের 15%, সিবি হবে 1 লাখের 10%। এবার 3 আসি ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং এখানে প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিয়ে আছে 1,20,000। বলো তো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র আমরা 1 নাম্বারে অ্যাপ্লাই করব না 2 নাম্বারে অ্যাপ্লাই করব? 1 নাম্বারটা। 1 নাম্বার। এনে ডেজ দিয়ে আছে 30 দিন, তাহলে অঙ্কটা কি এখন 2 মাসে না 1 মাসের? 1 1 মাসের মাসে। অঙ্ক। 1 মাসে। 80% ফেজ ভ্যালু দিয়ে আছে, তো রিজার্ভ কয় পার্সেন্ট? 20%। 20%। 20%। ইন্টারেস্ট রেট দিয়ে আছে 12%, তাহলে ইন্টারেস্ট রেট 12%, তাহলে 12% 1 বছরের জন্য। আমরা অঙ্কটা কয় মাসের? 1 1 মাসের। মাসে। তাহলে 1 মাসে কনভার্ট করব ওয়ার্কিং 3 এর মাধ্যমে, পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট এর মাধ্যমে আমরা 1 মাসেরটা বের করব। প্রশ্ন বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 1500 টাকা পার মান্থ, তাহলে 1 মাসে 1500 টাকা। অঙ্কটা কয় মাসের? 1 মাসের। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত হবে? 1500। 1500 টাকাই হবে। এন্ড 1% ব্যাড ডেট বলছে, ব্যাড ডেট আমরা কার উপর ধরি? Average account receivable. দ্য ফ্যাক্টরিং উইল চার্জ 2% ফি। এই ফ্রি কথাটার মানে হচ্ছে কমিশন, তাহলে কমিশন কয় পার্সেন্ট বলেন যদি কি? 2%। 2%। তাহলে ফ্যাক্টরিং করার জন্য আমাদের যা যা মান লাগে সব মানগুলো আমি ধরে দিলাম। আর আপনাকে 2 নম্বর অঙ্কে সব 2 নম্বর অঙ্কের জন্য প্রথমটার জন্য ইআই, দ্বিতীয়টার জন্য ইআরআই এবং তৃতীয়টার জন্য কি ইআইআর বের করবেন। দেখবেন যে কোনটা সবচেয়ে কম সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। কথা ক্লিয়ার? স্যার, বলেন। 2% ফি on all receipt purchased, এটা আরেকবার বলেন। 2% ফি, ফি কথাটার মানে হচ্ছে কমিশন। ঠিক আছে, কমিশন আরেকটা নাম কি ফি। এন্ড কমিশন আমরা 2% ধরি। কমিশন আমরা কত নাম্বার ওয়ার্কিং আনি বলো তো কি 4 না 5? 4 এ। 4 এ। তাহলে 4 নাম্বার ওয়ার্কিং আমরা কমিশন ধরবো 2%। এভারেজ অ্যাকাউন্টস থেকে রিজার্ভ বাদ দিব, রিজার্ভ হচ্ছে 20% হবে, আর কমিশন বাদ দিব 2%। আর রিজার্ভ এবং কমিশন দুইটা ধরবো আমরা এভারেজ অ্যাকাউন্ট হিসেবে উপর ধরবো। ঠিক আছে ম্যাডাম? 1 জি নাম্বার স্যার। অঙ্কটা হুবহুব এইটাই, শুধুমাত্র নামটা চেঞ্জ করছে, কমিশনের পরিবর্তে আর একটু সক্রিয় লিখেছে, ফি লিখছে। ঠিক আছে? জি। ওকে, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটাই হলো আপনাদের বাসার কাজ। ঠিক আছে, এই দুইটা কাজ আপনারা করে যার যার গ্রুপে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ছবি দিবেন। আজকের রেকর্ড ক্লাস এখানেই থাকবে।